2017 সাল থেকে পিপিএফ ব্যাকলগ মামলা চলছে কলকাতা হাইকোর্টে চলছে। পিপিএফ ব্যাকলগের যে মামলা, সেই মামলা কিন্তু আমরা এখনো আমাদের কোর্টেই আছে, অর্থাৎ আমাদের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, অ্যাপিল, সুপ্রিম কোর্ট, এসএলপি সমস্ত কিছু কিন্তু আমরা জিতে আছি এবং সেটার এক্সাম মানে কন্টেম্পট, ওটা কন্টেম্পট চলছে সেটা। কিন্তু মধ্যবর্তী সময়ে এরই মধ্যেখানে দপ্তরের তরফ থেকে একটা কডলাইন করে ইপিএফ ব্যাকলগের বিষয়ে এক্সামশন নিয়ে আসা হয়েছে কেন্দ্রীয় শ্রম দপ্তর থেকে। সেই এক্সামশন মামলাটারও সিঙ্গেল বেঞ্চে আমরা জয়লাভ করেছিলাম রাজা বসু রায়চৌধুরীর এজলাসে। পরবর্তীতে ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি দ্বয় রাজকুমার মানসা এবং অজয় কুমার গুপ্তা গত 30শে জুলাই, আপনারা জানেন, যেটা আমাদের রায়টা আমাদের বিপক্ষে গেছে। অর্থাৎ পিপিএফ মামলাটাকে যদি বাঁচাতে হয় তাহলে বাঁচানোর রাস্তা আছে, এমন নয় যে সবকিছু শেষ হয়ে গেছে। এখানে শেষ পার্শ্ব শিক্ষকদের যে আশা আকাঙ্ক্ষা, যে স্বপ্ন সব বন্ধ হয়ে গেছে, বিষয়টা এরকম না। এই মামলাটাকে আমরা সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারি, অর্থাৎ সর্বোচ্চ আদালত এখনো আছে আমাদের দেশে, সেইখানে আমরা এই মামলাটাকে নিয়ে যেতে পারি। বিষয় হচ্ছে 17 থেকে 24 প্রায় 7.5 বছরের লড়াইয়ে, 7.5 বছরের লড়াইয়ে আমরা সত্যি কথা বলতে আমরা সিদ্ধান্ত নিয়ে আর্থিক সাহায্যের জন্য আপনাদের সামনে এসেছি বারবার। বিশেষ করে 22 সালে যখন আমরা আমাদের সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে এসএলপি করা হলো মূল মামলা, তখন আমরা প্রথম এটা সার্বজনীন করেছিলাম এবং সর্বসমক্ষে এসেছিলাম আমরা আর্থিক সাহায্যের জন্য। মামলাটা নিয়ে যাব কি না নিয়ে যাব না, আর প্রশ্ন তাহলে আমরা এখন এই মুহূর্তে কেন সকলের মতামত চাইছি কি করা দরকার, এই বিষয়টাই আজকের আলোচনা। এবং আপনাদের মতামত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই মামলাটা। আমরা আবারও বলছি, পিপিএফ ব্যাকলগের মূল মামলা যেটা, সেটা কিন্তু কোর্ট অফ কন্টেম্পট হিসাবে হাইকোর্টে আছে। কিন্তু মধ্যবর্তী সময়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কডলাইন করে যে এক্সামশন নেওয়া হয়েছিল দপ্তরের তরফ থেকে, সেন্ট্রাল লেবার ডিপার্টমেন্টের কাছ থেকে, সেই মামলাটায় আমরা সিঙ্গেল বেঞ্চে জিতলেও ডিভিশন বেঞ্চে হেরেছি। এটাকে আমাদের যদি লড়াই করতে হয় তাহলে সুপ্রিম কোর্টে নিয়ে যেতে হবে। মানে এই জায়গাটা বিষয় হচ্ছে যে মূল মামলার সঙ্গে এই মামলাটার সম্পর্ক কতটা আপনারা নিশ্চয়ই গত 6-7 মাসে উপলব্ধি করেছেন। কারণ কন্টেম্পটটা আটকে রেখে আমরা এই মামলাটারই এই এক্সামশনের বিরুদ্ধে সিঙ্গেল বেঞ্চে মামলা করেছিলাম এবং আমরা জেতার পরে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের পক্ষ থেকে দপ্তরের পক্ষ থেকে তড়িঘড়ি দেওয়া হয়েছিল। এই এক্সামশনটা যদি আমরা জিততে না পারি তাহলে কিন্তু মূল মামলাটা ক্ষতিগ্রস্ত হবে, অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। কারণ এক্সামশন যদি গ্রান্টেড হয়ে যায় তাহলে ইপিএফ ব্যাকলগের কন্টেম্পট মামলাটা অনেকটা দুর্বল হবে এবং সেটাই আমাদের হেরে যাওয়ার একটা বড় সম্ভাবনা থাকবে। তাই এই মুহূর্তে বিকল্প হিসাবে আমাদের যদি এই লড়াই থাকতে হয়, যদি স্বপ্ন আশা পূরণ করতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু সুপ্রিম কোর্টে অবশ্যই যেতে হবে। বিষয়টা বলেছেন ভালোভাবে। বিষয়টা একটা আইনি লড়াই, মানে অনিশ্চিত একটা বিষয় থাকে, বিশেষ করে সময় নিয়ে। আমরা এটা কনফার্ম ছিলাম যে আমাদের কেসের যে মেরিট আছে, আমাদের কাছে যে সমস্ত কাগজপত্র আছে, তথ্য আছে, এবং আমাদের যে ধরনের আইনি পরামর্শদাতা আছে, জানতাম জয়লাভ করবো। 7 বছরের এই লড়াইয়ে, দীর্ঘ এই লড়াইয়ে প্রত্যেকটা হার্ডেল আমরা খুব সম্মানের সঙ্গে এবং দৃঢ়তার সঙ্গে অতিক্রম করেছি। সফলতা আমরা পেয়েছি। সকল মানে প্রত্যেকদিন তো আর সবার সমান যায় না, কখনো কখনো পরিস্থিতি প্রতিকূল যায়, আমাদেরও গেছে। কিন্তু
আশার আলো এটাই যে শেষ হয়ে যাবে সব। এখনো আশা আছে, এই আশাটাই আমরা কতটা ইনভলভ হবো তার একটা সার্বিক মতামত আমরা চাইছি। এটা ঘটনা যখন মূল মামলা দপ্তরের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে গিয়েছিল, আমাদের রাজ্যের পার্শ্ব শিক্ষকদের খুব নমিনাল সংখ্যা, খুবই অল্প সংখ্যা, 4,000 প্লাস আমাদেরকে একটা আর্থিক সাহায্য করেছিল। লড়াইটা আমরাই করেছিলাম এবং আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে আপনাদের আশীর্বাদ, আপনাদের সমর্থন, সহযোগিতার মধ্যে দিয়ে আমরা সেখান থেকে একটা সুফল নিয়ে এসেছিলাম। আমরা নিশ্চিত ছিলাম, অনেকেই জানেন যে অলরেডি দুটো ডিভিশনে, 2-3টে জেলায়, মেদিনীপুর, কলকাতা সহ 2-3টে জেলায় অলরেডি শ্রম দপ্তরের পক্ষ থেকে রেড কমিশনার টাকাও তাদের অ্যাকাউন্টে নিয়ে নিয়েছিলাম। অদ্ভুতভাবে তারপরে ইমপ্লিমেন্ট হয়নি, তার কারণ এই মধ্যবর্তী সময়ে এই কেসটারই একটা নতুন ধারা বের করে এক্সামশন নিয়ে আসা হয়। এক্সামশন বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই, অনেকে হয়তো সমস্যা হতে পারে, ভাববেন না বিষয়টা কি। এক্সামশনটা হচ্ছে, এক্সামশনের অর্থ হচ্ছে অব্যাহতি। বিষয় হচ্ছে আমাদের ইতিহাসটা একটু জটিল রকম। ইতিহাস আমাদেরকে দেওয়া হয়েছে 2015 সালের অক্টোবর মাস থেকে। আর আমি প্যারাটিচারদের কথাই যদি বলি, আমরা কর্মরত যারা প্যারাটিচার হিসেবেই এখানে কর্মজীবন শুরু করেছেন, তাদের শুরু হয়েছে 2004 সালে। অন্যদিকে প্যারা টিচার কিছু কনভার্ট হয়েছেন, যারা ভিআরপি ছিলেন তারা আরেকটু আগে করেছেন। এবং এছাড়াও সর্বশিক্ষার আগের যে সূতিকাগার ছিল, অর্থাৎ ডিপিএসসি, সেই জায়গাটাতেও নিরক্ষরতা দূরীকরণের মধ্য দিয়ে 1997 সালে প্রজেক্টটা কাজকর্ম শুরু হয়েছিল। সুতরাং তাদেরকে 1997 সাল থেকে কর্মরত সমস্ত কর্মী এই এর মধ্যে পড়ছে আর কি। শুধুমাত্র যে প্রায়োরিটিচাররা এই ইপিওতের ব্যাকলগের মানে সুফল পাবে তা কিন্তু নয়। আমরা এটা বারংবার বলেছি, আমাদের যে সর্বশিক্ষার এসএসএম এর যে সমস্ত কর্মচারীরা আছে, শিক্ষা বন্ধুরা আছে, স্পেশাল এডুকেটর আছে, আরো অনেকেই পাবেন আর কি। সরাসরি প্রত্যক্ষ ভাবে এনারা পাবেনই অবশ্যই। তাছাড়াও আমাদের মতন যারা আরো বিভিন্ন সেক্টরে আছেন আমাদের রাজ্যে, তো বটেই গোটা দেশে, তারাও কিন্তু এর সুফলটা পাবেন, পেতে পারেন, অবশ্যই পাওয়ার জায়গা আছে। এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা উপলব্ধি করেছিলাম যে ব্যাকলগটা প্রয়োজন, কারণ ইপিএফ এর যে মূল ফান্ডা, যেটা ইপিএফ এর 9 বছর 6 মাস যতক্ষণ আপনি আপনার বেনিফিট দিচ্ছেন, আপনি আপনার শেয়ার জমা করছেন, আপনি কিন্তু ইপিএফ এর মূল যে বিষয়, অর্থাৎ ইপিএফ এর পেনশন, সে পেনশনের আওতায় আপনি আসবেন না। শুধুমাত্র আপনার যেটুকু জমবে সরকারি তরফ থেকে, এমপ্লয়ের তরফ থেকে আর আপনার তরফ থেকে, দুটো জন্ম তার ইন্টারেস্ট সহ যেটুকু সেটাই পাবেন, কিন্তু পেনশনটা কোনো মতেই পাবেন না। আর পেনশনের পরিমাণ যাই হোক না কেন, এটা একটা কিন্তু বড় বিষয়। পেনশন মানে আপনার প্রতি মাসে একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে আসবে, সেটা কম বেশি যাই হোক। কারণ এই মুহূর্তে যেমন ন্যূনতম পেনশন ইপিএফ এর কর্মীদের জন্য 1,000 টাকা। ইপিএফ পেনশনের একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে লাস্ট ইয়ার আপনার লাস্ট ইয়ারের যে অ্যাভারেজ স্যালারি আর ইনটু আপনার লেন্থ অফ সার্ভিস, আপনি কতদিন চাকরি করলেন, ডিভাইডেড 70, এটা যতটা দাঁড়াবে সেটাই আপনার পেনশন। এখন এটা কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু আপনাকে এই পেনশনটা একটা আস্থা, একটা ভরসা, একটা বাজেট তৈরি করতে সাহায্য করবে। কারণ আমরা জানি যে বয়সকালের মানুষের শারীরিক অসুস্থতারও ব্যাপার আছে। এবার এই ওষুধের পয়সাটাই যদি আসে, এটাই বা কে দেয় আমাদের? কারণ আমরা জানি আমাদের যে সমস্ত সিনিয়ররা যারা রিটায়ারমেন্ট করে অলরেডি এখান থেকে বেরিয়ে গেছেন, তাদের পরিস্থিতিটা কি হতে পারে, কারণ তারা চাকরি করতেই যা চলতো, এখন এই মুহূর্তে কিছুই যখন পাচ্ছে না তারা। সেই সমস্তদের জন্য ভেবে চিন্তে কিন্তু আমি ইপিএফ এর ব্যাকলগের মামলাটা করেছিলাম। এবং প্রথম সিঙ্গেল বেঞ্চ থেকে কিন্তু আমাদের কাছে রায় আছে যে একদম 1997 সাল থেকে ইপিএফ এর ব্যাকলগ দিতে হবে। আর এটাই রীতি নিয়ম। এটা একটু ঠান্ডা মাথায় ভাবলে আমরা সবাই এটাই বুঝতে পারবো যে একজন কর্মচারীকে
1997 সাল থেকে কাজ করানো হবে, বা 2004 সাল থেকে কাজ করানো হবে, বা 2006 সাল থেকে কাজ করানো হবে, কিন্তু তাকে ইপিএফটা দেওয়া হবে 2015 সাল থেকে, এটা হতে পারে না। তাহলে তার আগের কাজের সেই সময়সীমার তার কোনো মূল্য নেই। এই জায়গাটা কিন্তু ব্যাপার আছে। আর সমস্ত সরকারি কর্মচারী তার শ্রম দেন, তার যৌবনের সেরা সময়টা সরকারকে দেন, দপ্তরকে দেন, সংস্থাকে দেন। যখন তার কাজ করার আর শারীরিক সক্ষমতা থাকে না, তখন তিনি যদি সেই কর্তৃপক্ষের কাছ থেকে কিছু না পান, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সংসার চালানোটা সমস্যা হয়। আর আমরা ল্যান্ডসাম এমন কিছু পাবো না, বা আমরা কর্মকালীন এমন কিছু পাই না যেটাতে আমাদের ভবিষ্যতের জন্য আমরা কিছু বড় কিছু জমিয়ে রাখতে হবে। তা সম্ভব হয় না। সকলে এটা আমরা জানি, কারণ আমাদের আজকে বেঁচে থাকার জন্য যে লড়াইটা লড়তে হচ্ছে আমরা জানি যে এই কাজ করার পাশাপাশি কাউকে সবজি বিক্রি করতে হয়, কাউকে প্রচুর চালাতে হয়, কাউকে 100 দিনের কাজ করতে হয়, কাউকে ভাটায় কাজ করতে হয়, অনেক নাইট গার্ডের কাজ করছে কেউ, বিভিন্ন রকমের কাজ করছে। আমরা দেখেছি আমাদের একজন মানে সংগঠনের একজন পদাধিকারী, বড় নেতৃত্ব, যাকে রাত জেগে যাত্রা করছে, বাধ্য হয়ে করে না, নিজে বলে হচ্ছে, স্বাভাবিক কথা। অনেকেই অনেক কিছু করি আমরা, কেউ হয়তো বলি, কারোটা প্রকাশ্যে আসে, কারো প্রকাশ্যে আসে না, কিন্তু করতে হয়। কারণ না করতে হলে সংসার কোনো মতেই চলে না। আজকের দিনে 10,000 12,000 টাকা সংসার চলা কোনো মতেই সম্ভব না। যদি আপনি স্বামী স্ত্রী দুটো বাচ্চা, বা স্বামী স্ত্রীও হয়, তবু দুজনেরও সংসার 12,000 টাকায় চলবে না। কারণ শারীরিক বিষয়টা থাকে, অসুস্থতা, কখনোই চলা সম্ভব নয়। এবং এটা সমস্ত সরকার বলুন, কর্তৃপক্ষ সবাই উপলব্ধি করে বলেই যারা অন্যান্য কর্মচারী আছে, তাদের কিন্তু টাইম টু টাইম ডেভেলপমেন্ট হচ্ছে, তাদের বৃদ্ধি হচ্ছে, তাদের সবকিছুই হচ্ছে। সে স্থায়ী কর্মচারী যাদের অনেক বেতন, তাদেরও যেমন হচ্ছে, চুক্তিভিত্তিক যাদের কম বেতন তাদেরও হচ্ছে। কিন্তু অদ্ভুত ভাবে আমাদের হয় না। আমরা জানি না আমরা কি অপরাধী, কিন্তু আমাদের হয় না। আমরা সব রকমের চেষ্টা করেছি, আমরা রাস্তার আন্দোলন বলুন করেছি, আমরা আইনি আন্দোলন করেছি, কিন্তু আন্দোলন মানে এই নয় যে বিরোধিতা করা। এই জায়গাটায় যেন আমাদের এটা একটা দুর্ভাগ্য, আমাদের সম্পর্কে এরকম একটা তৈরি করা হয়েছে, আমরা আন্দোলন করি মানে বিরোধিতা করি, কিন্তু তা নয়, কখনোই নয়। এটা আন্দোলন মানে বিরোধিতা কখনো হতে পারে না। আন্দোলন হচ্ছে জানানো, কর্তৃপক্ষকে জানানো যে আমার এটা প্রয়োজন। এই জানানোর একটা পদ্ধতি আন্দোলন। আমরা তো রাজনৈতিক লড়াই লড়ছি না, আমরা কেউ রাজনৈতিক লড়াই লড়ি না, কিন্তু আমাদের জন্য এটা ঘটে থাকে। যাই হোক, বিভিন্ন ধরনের সংগঠন, সরকারি বলুন, বিরোধী সংগঠন বলুন, নিরপেক্ষ সংগঠন বলুন, অরাজনৈতিক সংগঠন, সমস্ত সংগঠনই তাদের মতো করে প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে দিনের শেষে সমস্ত সংগঠন ব্যর্থ। এই ব্যর্থতাটা অনেক সংগঠন স্বীকার করতে চাইছে না। সমস্ত সংগঠন ব্যর্থ এই স্বীকারটা করে, যদি সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, কানা খোড়া অন্ধের মতন যদি আমরা সবাই একসঙ্গে আবেদনটা ঠিকঠাক জানাতে পারতাম, এবং তারা যদি আমাদের শিখিয়ে দিত যে আবেদনের পদ্ধতিটা কি, কিভাবে আবেদন করলে আমরা সফল হতে পারি, তাহলে হয়তো আমাদের রেজাল্ট আসতো, আমি মনে করি। যাই হোক, আমরা আজকের যেটা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে আমরা ইপিএফ এর যে এক্সামশন মামলাটা, এই মামলাটা এই মুহূর্তে আমাদের হাইকোর্টে আমরা হেরে গেছি। রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি এই মামলায় পরাজিত হয়েছে। এই মামলাকে বাঁচাতে গেলে এবং মূল মামলা যেটা কোর্ট অফ কন্টেন্টে আছে সেটাকে স্ট্রং করতে গেলে, তাকে সফলতা আনতে গেলে, এটার একটা বিকল্প ব্যবস্থা আছে, সুপ্রিম কোর্টে যাওয়া। এবার এই সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য আমরা যাব কি যাব না, আমরা আপনাদের মতামত চাইছি। এটা মতামতটা আমরা এই জন্যই চাইছি যে বর্তমান পরিস্থিতিতে এমন না হয় যে এই কেসটাকে কেন্দ্র করে আঙুল তোলা হয় আমাদের দিকে, যে আমাদের ডেভেলপমেন্ট আটকে দেওয়া হলো। এই জায়গাটায় আমরা আমরা সকলের মতামত চাইছি। আপনারা ভাবনা চিন্তা করে এটা বলবেন। আমাদের